বাড়ছে চালের দাম। নওগাঁয় সুগন্ধি চাল ৩ সপ্তাহে বেড়েছে কেজি প্রতি ৮০ টাকা। সারা দেশে কাঁচা মরিচের দরে আগুন, কেজি ঠেকেছে ৩৫০-তে। সংকটের মধ্যেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলার। মূল্যস্ফীতিতে চাপ বাড়ার শঙ্কা, টেকসই সমাধানে দেশীয় উৎপাদনে জোর। বাংলাদেশিদের ভিসা সমস্যা কাটেনি, বিপাকে আমিরাত প্রবাসীরা। ভুয়া কাগজপত্রই বড় কারণ, শিগগিরই সমাধানের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে ধর্ষণ ও হত্যা, সাজা মাত্র ১.৫ থেকে ২ ভাগ মামলার। বিচারে গতি বাড়াতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের চিন্তা। উৎসব পার্বণ ছাড়াই নওগাঁয় বেড়েছে সুগন্ধি চালের দাম। এক লাফে ৮০ টাকা বেড়ে প্রতি কেজির দাম ঠেকেছে ২০০ টাকায়। সুগন্ধি চালের পাশাপাশি সরু চালের দামও বেড়েছে ৬ টাকা পর্যন্ত। নওগাঁ শহরের সবচেয়ে বড় খুচরা চালের বাজারে দেখা যায় স্মরণকালের সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চাল। ৩ সপ্তাহ আগেও এই চাল বাজারে বিক্রি হচ্ছিল ১২০ টাকা কেজিতে, এখন সেই চাল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সরু চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। বাজারে মোট বিক্রির ৮০% হয় কাটারি চাল। সৌটার ও নন সৌটার সহ সব ধরনের কাটারির দাম কেজিতে বেড়েছে ৬ টাকা। ৭৬ টাকা কেজির চাল ৩ সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। স্বর্ণা ৫ জাতের চাল ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫১ টাকায়। বিআর ২৮ বিক্রি হচ্ছে ৬০ টাকায় কেজি। কয়েকদিন আগেও যার দাম ছিল ৫৮ টাকা। চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ দেখা দিয়েছে ভোক্তাদের মাঝে। ধান ও চাল উৎপাদনে দেশের শীর্ষ জেলা নওগাঁয় ৩ সপ্তাহের ব্যবধানে সুগন্ধি চালের দাম কেজিতে বেড়েছে ৮০ টাকা পর্যন্ত। সরু চালের বাজারও চড়া। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, চালের বাজারে হঠাৎ ঊর্ধ্বগতির কারণ কি, এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন এবং ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। শ্রাবন্তী, আমি রয়েছি নওগাঁর সবচেয়ে বড় চালের মোকাম, নওগাঁর পাইকারি এবং খুচরা চালের মোকাম, নওগাঁ পৌর মার্কেটে, পৌর চাল বাজারে। এই বাজারে এসে দেখলাম সকল চিকন জাতের যেসব চাল, সেই সব চালের দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে সব সুগন্ধি চাল, যারা আতপ চাল, এটি বেড়েছে ৮০ থেকে ৯২ টাকা পর্যন্ত বেড়েছে। এইসব বাজারে আমরা দেখেছি যে মোটা চাল যেটি স্বর্ণা ৫, সেটি ২ টাকা বৃদ্ধি হয়ে ৫১ টাকায় বিক্রি হচ্ছে এবং বিআর ২৮ চাল বিক্রি হচ্ছে এখন ৬০ টাকায়। এবং সবচেয়ে চিকন চাল যেটি ভাতের জন্য খায়, এই বাজারে ৮০% যে চালটি কেনা বেচা হয় সেটি কাটারি চাল। এই কাটারি চাল বিক্রি হচ্ছে ৭৬ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকা। এটি চিকন চালের দাম বেড়েছে। আর সবচেয়ে বেড়েছে যেটা স্মরণকালের সবচেয়ে বেশি দাম বেড়েছে চিকন চাল, সুগন্ধি চাল, যে আতপ চাল, এটির সবচেয়ে দাম বেড়েছে। ৫০ কেজির বস্তায় আগে যেখানে কেনা বেচা হতো ৫২০০ টাকায়, অর্থাৎ ৫,২০০ টাকা, সেটি এখন ৫০ কেজি বস্তায় কিনতে হচ্ছে ৯,৮০০ টাকায়। এটি পাইকারি বাজারে। এই পাইকারি বাজারের প্রভাবটি খুচরা বাজারে পড়েছে। কেজিতে চিকন যে সুগন্ধি চাল, সেই সুগন্ধি চালে বিক্রি কিনতে হচ্ছে ২০০ টাকায়, অর্থাৎ ৮০ থেকে ৯২ টাকা পর্যন্ত এই সুগন্ধি চালের দাম বেড়েছে। আমরা যদি একটু জানতে চাই যে কোন চালের দাম কত বেড়েছে এবং কেন বেড়েছে বলে মনে করেন আপনি? ধরেন এই আতপ চাল ইম্পোর্ট করতেছে, এই জন্যে এই দামটাতে বেড়ে গেছে। ১ কেজি আতপ চালে বেড়ে গেছে হলো ৮০ থেকে ৯০। আর যেগুলো চিকনগুলো চাল আছে, এই চিকন চালের। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি জানছি যে চাল বাজারে ধানের সংকট, এই ধানের সংকট কেউ কেউ বলছে কৃত্রিম সংকট। যারা বড় বড় ব্যবসায়ী তারা সিন্ডিকেট তৈরি করে এই অসময়ে, যখন কৃষকের কাছ থেকে গোলার ধান শেষ হয়ে যায়, সেই সময় তারা সিন্ডিকেট তৈরি করে এই ধানের দাম বৃদ্ধি করে এবং সেটির প্রভাব বাজারে পড়ে। শ্রাবন্তী, এই ছিল নওগাঁ থেকে সর্বশেষ অবস্থা চালের বাজারে। ধন্যবাদ আপনাকে। রাজধানীর বাজারের খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লামিয়া হোসেন। লামিয়া, ঢাকায় কাঁচা মরিচের বাজার কেমন দেখছেন? অন্যান্য পণ্যের দরদাম সম্পর্কেও জানাবেন বিস্তারিত।
ধন্যবাদ শ্রাবন্তী। আমি বর্তমানে ঢাকার কারণ বাজারে অবস্থান করছি। এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে কাঁচা মরিচের দামের চরম ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতিতে ক্রেতা বিক্রেতা সকলেই শঙ্কিত। এখানে কাঁচা মরিচ প্রায় কেজিতে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে। এছাড়াও দেখা যাচ্ছে যে সাপ্তাহিক বাজারের নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ সহ শাকসবজির দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন ক্রেতারা। বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩৫০ টাকা, বেগুন ১৬০ থেকে ১৮০ টাকা এবং প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। শুধু সবজিই নয়, এছাড়াও মাছের দাম থেকে শুরু করে দাম বেড়েছে ডিমের। প্রতি ডজনে ডিমে অতিরিক্ত ১০ টাকা করে গুনতে হচ্ছে। এই মুহূর্তে আমরা কথা বলবো একজন কাঁচামরিচ বিক্রেতার সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এখানকার কাঁচামরিচের সর্বশেষ পরিস্থিতি। আপনি এখানে কাঁচামরিচের বর্তমান পরিস্থিতি কি এবং এই দাম বৃদ্ধির কারণ সম্পর্কে যদি একটু আমাদের জানান। দাম বাড়ার কারণ হচ্ছে আপনার যে বন্যার কারণে দাম বাড়তি। আপনার ক্ষেতটা আমার সব রয়েছে তোলায়া, মানে পানিতে উঠে গেছে, তার জন্য আপনার দাম বাড়ার কারণে। কত টাকা করে মরিচ বিক্রি করতেছেন বর্তমানে? একটা বেচতেছে ৩৫০, ৩৬০। ধন্যবাদ শ্রাবন্তী। এই ছিল বর্তমানে আমার কাছে সর্বশেষ, এই পর্যন্তই আমার কাছে। ধন্যবাদ আপনাকে। রান্নাঘরে গ্যাস নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, দেশজুড়ে যখন সংকট চরমে, ঠিক তখনই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং মূল্যস্ফীতির চাপ। তাদের মতে মূল্যবৃদ্ধি নয়, সংকটের টেকসই সমাধানে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, সিস্টেম লস কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া দরকার। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প, বাসাবাড়ি সব জায়গায় গ্যাসের জন্য হাহাকার। এমন সংকটের মধ্যেই জ্বালানি মন্ত্রণালয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ঘনমিটার প্রতি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ এবং যানবাহনে ব্যবহৃত সিএনজি ৪৩ থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং পরিবহন খরচ বাড়বে। এর ফলে বাড়বে মূল্যস্ফীতি, শঙ্কা বিশেষজ্ঞদের। এখন যদি আবার গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে তো সেটা বিদ্যুৎ উৎপাদন খরচকে বাড়াবে, ফলে আবার বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর জন্য একটা চাপ তৈরি হতে পারে। সেটা তো ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট ফেলবেই, সেই সাথে প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, সব ধরনের জায়গাতেই এটার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়বে। মূল্য বৃদ্ধির এই জায়গা থেকে আমরা আসলে বেরোতে পারবো না, স্থায়ী ভালনারেবিলিটি তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, চুরি অপচয় বন্ধ না করে ব্যর্থতার দায় গ্রাহকের উপর চাপাচ্ছে সরকার। যেখানে সব জায়গাতেই সিস্টেম গেইন হচ্ছে, লো প্রেসারে গ্যাস দিলে প্রেসার কম গ্যাস দিয়ে বেশি বিল করা হয়, তাহলে কি ধরনের মানে লস সেখানে হয়েছে। অবৈধ কানেকশন একদিকে কাটা, আরেকদিকে লাগানো হয় এবং সেখানে অবৈধ কানেকশন দিয়ে যে কালো বাজারে গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে প্রতিরোধ করতে পারিনি। সংকট সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ময়মনসিংহে গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা ও পরিবহন খাতে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, চাহিদা মতো সরবরাহ না থাকায় বাসাবাড়িতেও ভোগান্তি চরমে। ২ সপ্তাহ ধরে চলছে এই পরিস্থিতি। এ বিষয়ে আরও জানাতে ঢাকা ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, ময়মনসিংহে গ্যাস সংকটের প্রভাব সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে গত ২ সপ্তাহ ধরেই এই ময়মনসিংহ যে বাসাবাড়ি, শিল্প কারখানা, পরিবহন খাত সব জায়গাতেই কিন্তু আসলে গ্যাস সংকটের যে একটি প্রভাব সেটি কিন্তু চরমভাবে আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি ফিলিং স্টেশনের সামনেই প্রায় ২-৩ কিলোমিটার দীর্ঘ লাইন। আমি রয়েছি এখন এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস এলাকাতে। এই এলাকায় বেশ কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে। প্রত্যেকটি ফিলিং স্টেশনেই আসলে একই অবস্থা। আসলে আমরা গত কয়েকদিন যাবত যেটি লক্ষ্য করছি যে বেশিরভাগ ফিলিং স্টেশনে বন্ধ রাখা হচ্ছে, প্রেসার না থাকার কারণে বন্ধ রেখে আসলে এখন এই মুহূর্তে আসলে পরিবহন যে মালিক যারা রয়েছেন, শ্রমিক যারা রয়েছেন, তারা বলছেন যে
এই সংকট যদি দ্রুত সময়ের মধ্যে সমাধান না হয় তাহলে কিন্তু পরিবহন খাতে এর একটি খুব বিরূপ নেতিবাচক প্রভাব পড়বে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যারা আপনারা রয়েছেন যে এই গ্যাস আসলে কেমন এই মুহূর্তে আছে আর কেমন প্রভাব পড়ছে? একবার অভাব পড়ছে, অনেক অভাবই পড়তেছে। কে লেগে ধরুন এই যে তারা গ্যাসের লেগে অনেক কিছু সংসার চলা হইতেছে না। কে লেগে ধরুন এই আয়াটিরা 200 যদি উঠতো তাও হইতো, 200 উঠে না, 80, 120 এই যে এরকম। এখানে ভাই আপনারা তো গ্যাস নিতে এসেছেন এখানে, আসলে কতক্ষণ যাবত এখানে লাইনে দাঁড়িয়ে আছেন? কেমন গ্যাস পাচ্ছেন? অনেক সময় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টাও লাগে। আবার এমন আছে সকালবেলা, আজকে সকাল 7টা আসলে পরের দিন সকাল 7টা বাজেও পাই না। আসলে ঠিক একই অবস্থা কিন্তু বাসা বাড়িতেও আমরা যারা গৃহিণী রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে তিতাস গ্যাসের সরবরাহ কিন্তু একেবারে নেই বললে চলে, যার কারণে যে সকল পুরাতন বাসা বাড়িতে তিতাস গ্যাসের চুলা ব্যবহার করা হয় সেই চুলাগুলোতে কিন্তু আসলে আগুন জ্বালানো সম্ভব হচ্ছে না, এবং যার কারণে বাসা বাড়িতে রান্না বান্নাও করা কিন্তু আসলে একটু কঠিন হয়ে পড়েছে বলে আমাদেরকে সাধারণ মানুষ জানিয়েছেন। আসলে এই সংকট কতদিন থাকবে এবং কতদিন পরে সমাধান হবে তা কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের বলতে পারেনি। আসলে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি। সাজু, আপনাকে ধন্যবাদ। টানা কয়েক মাস মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই কমানো হলো নীতি সুদহার। এমন সিদ্ধান্তের ফলে অর্থনীতির স্বাভাবিক গতির উল্টো পথেই হাঁটল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত মার্চে মূল্যস্ফীতি ছিল 8.71%। এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় 9.04%, আর মে মাসে আরও বেড়ে হয় 9.4%। অর্থাৎ টানা 2 মাস ধরে মূল্যস্ফীতি 9% উপরে আছে। এটি সরকারের লক্ষ্যমাত্রার অনেক উপরে। এমন পরিস্থিতিতেও কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার 10% থেকে কমিয়ে 9.50% করেছে। একই সঙ্গে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি বা SLF রেট কমিয়ে 11% নির্ধারণ করা হয়েছে। উত্তাল সময়ের পর বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে প্রায় 6 মাস, তারপরও ভিসার সমস্যা কাটছে না। বৈদেশিক মুদ্রা আসার অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতে এখনও বন্ধ ভিসার দুয়ার। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, পর্যটক এবং শ্রম 2 ভিসার ক্ষেত্রেই এক অবস্থা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এই বিষয়ে কাজ করছে তার সরকার। 2024-এর 5ই আগস্টের পর দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের ট্যুরিস্ট ভিসা। নির্বাচিত সরকার আসার পর 25শে জুন স্বাভাবিক করা হয় ভারতীয় ভিসা। We are resuming our normal visa applications for tourist visas. কিন্তু এখনও বন্ধ দক্ষিণ এশিয়ার অনেক দেশের ভিসা। ভিয়েতনাম সম্পূর্ণ বন্ধ। ইন্দোনেশিয়ার ভিসা পাওয়া এখন অত্যন্ত জটিল। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ভিসা পাওয়া আগের চেয়ে দুরূহ। ইউরোপের দেশগুলো তো আগে থেকেই কঠোর অবস্থানে। তবে সবচেয়ে সংকট দেখা দিয়েছে আরব আমিরাতে। ট্রানজিট ছাড়া দেশটির সব ভিসা বন্ধ। প্রায় 6 বছর ধরে আরব আমিরাতে আছি। আমার কোম্পানিও সব কিছু ঠিক আছে। আমি হঠাৎ করে গত 2 মাসে দেশে আসার পর গত 22 তারিখে দেখলাম আমার ভিসাটা অটো ক্যান্সেল হয়ে গেছে। আমি যখন চিটাং এয়ারপোর্টে গেছিলাম তখন আমি শুনতেছি আমার ভিসা অটো ক্যান্সেল হয়ে গেছে। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, ভুয়া কাগজপত্রের কারণেই এই দুরবস্থা। এটা যে শুধু ট্যুরিস্টের ক্ষেত্রে তা না, যেমন আমাদের দেশের যারা ওয়ার্কাররা বিভিন্ন ভিসা নিয়ে যায়, এটার সংখ্যাটাও কিন্তু আমরা দেখেছি 1.5-2 বছর ধরে অনেকখানি কিন্তু এটা কমে এসেছে। একদিকে জনসচেতনতা ক্রিয়েট করা, অন্যদিকে সরকারকে যারা এইসবের কাজের সাথে জড়িত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কতখানি কমিয়ে আনা যায়, প্লাস যারা এইসব ক্ষেত্রে যারা লোক পাঠাচ্ছে তাদেরকেও কিভাবে ট্রেন আপ করে স্ক্রুটিনি করা, এই সবগুলো জিনিস আসলে সরকারের উচিত যে প্রপার একটা পলিসি ডেভেলপ করে সেভাবে এগিয়ে যাওয়া। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ শুরু করেছে সরকার, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। ভিসার সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। অচিরেই অনেক সমস্যা মিটে যাবে, প্রত্যাশা তার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে ধর্ষণ এখন যেন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণের পর হত্যা ঘটেই চলেছে। বিচারের দীর্ঘসূত্রতা এই ব্যাধির বিস্তারে বড় ভূমিকা রাখছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ পরিসংখ্যান বলছে মাত্র 1.5 থেকে 2 ভাগ মামলার সাজা সম্পন্ন হয়েছে, আর সব ঝুলছে। আবার খুব আলোচিত না হলে মামলায় গতিও পাচ্ছে না। সন্তান মানুষ করে কত কষ্ট বাপ মা, কেউ কি চায় যে এইভাবে সন্তানটা মারা যাক? যে বয়সে হেসে খেলে কাটানোর কথা তখনই পৈশাচিক থাবা। কুমিল্লার তনু, মাগুরার আসিয়া বা রাজধানীর সামিয়ার মতো কোমল প্রাণগুলো শিকার হলো চরম নিষ্ঠুরতার। অকালে জীবন দিতে হলো তাদের। 11 বছরে ভিটে মাটি বেচে নিঃস্ব তনুর পরিবার। আর রায়ের 5 মাস পেরোলেও ফাঁসি কার্যকর না হয় আসিয়ার মায়ের সঙ্গী কেবলই চোখের জল। ফাঁসির রায় হইলো কিন্তু কার্যকর তো এখনো হইলো না। তারা এখনো দুনিয়ার আলো দেখতেছে, সবকিছু করতেছে, কিন্তু আমি তো আমার আসিয়ারও পাইনি ফেরত। আজকে যদি সঠিক বিচার করতো সরকার, তাহলে হয়তো মনে হয় আর কোনো শিশু এরকম মারা যেত না। সাধারণ ধর্ষণের মতো ঘটনাগুলোতে কেবল গণমাধ্যম বা সামাজিক চাপ তৈরি হলেই নড়ে চড়ে বসে রাষ্ট্রযন্ত্র। তাই সব ঘটনার নিয়মিত তদারকি ও দ্রুত বিচারের মাধ্যমেই এই অপরাধের লাগাম টানার তাগিদ আইন বিশ্লেষকদের। ইজ্জতহানি, সম্ভ্রমহানি এটা অন্য কোনো অপরাধের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কিন্তু যে ঘটনা ঘটাচ্ছে তার সাথে আবার কোনো লজ্জা শরমের ব্যাপারটা আমরা জড়াচ্ছি না। বিচার ব্যবস্থার মধ্যেও যদি কোনো উদ্যোগটা আসে, এখানে সব পক্ষকে সম্মিলিতভাবে এখানে এক জায়গায় এনে তারপর কাজগুলো করা দরকার। এটা মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে, নারী শিশু মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে, আইন মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে। আইনে 180 কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষে বিচার শুরুর বাধ্যবাধকতা থাকলেও পরিস্থিতি ভিন্ন। প্রায় 47 লাখ বিচারাধীন মামলার বিপরীতে মাত্র 2000 বিচারক থাকায় দশকের পর দশক ঝুলে থাকছে বিচারের কাজ। 10 বছর আগের মামলা এখন শুনানি হচ্ছে, তাহলে এখন যে মামলাগুলো আসবে সেটা হয়তো আরো 12 বছর পরে স্বাভাবিক প্রক্রিয়ায় হলে। মামলার সংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা এত কম, 7 দিন 24 ঘন্টা করলেও এই লক্ষ লক্ষ মামলা শেষ হবে না। মামলা অনুপাতে তো বিচারক নিয়োগ দিতে হবে। মানবাধিকার কর্মীর মতে সাধারণত ভয়, সামাজিক ভীতি আর প্রভাবশালীদের চাপের মুখে অধিকাংশ ঘটনা আদালতেই পৌঁছায় না। কঠিন যে একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধ করে কেউ পার পাবে না, সেটি আসলে সেইভাবে সেই বার্তাটি যেতে পারছে না বা যাচ্ছে না। শক্তি প্রয়োগ করে সমঝোতা করুক আর অর্থ দিয়ে সমঝোতা করুক, সেটি মূলত বিচার প্রক্রিয়ায় একটা বড় ধরনের দুর্বলতা বা বাধা হয়ে আসছে। এমন বাস্তবতায় বিচারিক গতি বাড়াতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও প্রক্রিয়া ঢেলে সাজানোর প্রতিশ্রুতি সরকারের। দীর্ঘসূত্রিতার ব্যাপারটা আমরা অ্যাড্রেস করেছি ইতিমধ্যেই। আপনার বিশেষ শিশুর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি সহিংসতার ট্রাইব্যুনাল নামে আরেকটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা এখানে বিশেষ পিপিও দিচ্ছি এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা। অপরাধ বিশেষজ্ঞ বলছেন বিচারের দীর্ঘসূত্রতা আর সাজা না হওয়ার সুযোগে অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠছে। যত মামলা হয় শিশু ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড, এর মামলাগুলোর মধ্যে মাত্র 2% মামলা 5 থেকে 10 বছরের মধ্যে সেটা বিচার সম্পন্ন হয়। এই প্রেক্ষাপটে যে কার্যকর করা যাচ্ছে না বা আমাদের দেশে আমরা করতে পারছি না, এটাই এই ধরনের অপরাধ মনস্ক ব্যক্তি যারা রয়েছে তাদের এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে তারা প্ররোচিত হয় বা প্রভাবিত হয়। দুর্বল তদন্ত, আইনের জটিল সব ফাঁকফোকর দিয়ে বাইরে থাকছে বেশিরভাগ অভিযুক্তরা। জ্যামিতিক হারে বাড়তে থাকা ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার তাগিদ বিশ্লেষকদের। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঘরবাড়ি, ফসলি জমি ও বাগান হারিয়ে নিঃস্ব শত শত কৃষক। ভাঙনের হুমকিতে বেড়িবাঁধ, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। জিও ব্যাগ ফেলে আপৎকালীন প্রতিরক্ষা সহ স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড। পদ্মার বুকে বাড়ছে পানির চাপ আর ভয়ঙ্কর হয়ে উঠছে তীব্র স্রোত ঘূর্ণিপাক। মুহূর্তেই নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, কৃষি জমি।
গেল কয়েকদিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা হাটখোলা থেকে কলদিয়ার এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙনে নিঃস্ব অনেক পরিবার। আমার এই মাঠে 14 বিঘি জমি ছিল, 14 বিঘি জমি ছিল, ধরেন এখন ভাঙ্গি শেষ, আমরা সর্বশেষ। আবাদি জমিগুলো চলে যাচ্ছে, এলাকার লোক নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা চাইতেছি যে আমাদের সরকারও আমাদের দিকে একটু নজরদারি করুক। মারাত্মক হুমকিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন, রায়টা মহিষকুণ্ডী নদী রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জুনিয়াদহ বাজার, হাটখোলাপাড়া জামে মসজিদ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের নদী দীর্ঘদিন ধরে ভাঙছে, কিন্তু কেউ কোনো উদ্যোগ নিচ্ছেই না। সবাই আতঙ্কে ভয়ে যে কখন নদীটা একদম শেষ হয়ে ভেঙে গেলে আমরা আর কই খেতে পারবো না। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, এখন যদি ইমার্জেন্সি অর্থাৎ জিও ব্যাগ ফেলা হয়, বর্ষার পরে যদি মূল কাজ শুরু হয়, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। অলরেডি 500 বিঘা জমি পদ্মায় চলে গেছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমি 2 দিন পার্লামেন্টে কথা বলেছি। শহীদুদ্দিন চৌধুরী উনি উত্তর দিয়েছেন ফিজিবিলিটি টেস্ট হচ্ছে, ফিজিবিলিটি টেস্ট হওয়ার পরে ওনারা সিদ্ধান্ত নেবে। কুষ্টিয়ায় পদ্মার ভাঙনের ঝুঁকিতে থাকা 26টি পয়েন্ট চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়ার আওতায় 26টা পয়েন্টকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা চিহ্নিত করছি, যে সব পয়েন্টগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। এগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অনুমতিক্রমে আমরা এই জায়গায় জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ডিবিসি নিউজ ডেস্ক। গাজার সম্পূর্ণ নিরস্ত্রীকরণের সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে উপত্যকাটি পরিচালনার জন্য গঠিত বোর্ড অব পিস। এটি নতুন ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি কোনো পরিত্যক্ত জায়গা নয়, বরং ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় বিধ্বস্ত গাজার চিত্র। তবে এখনও ফিলিস্তিনিরা আশায় আছেন শান্তি আসবে। এর মধ্যেই নতুন একটি ঘোষণা এলো। মিশর, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গঠিত বোর্ড অফ পিসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে একমত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ চুক্তি গাজায় শান্তি ও নিরাপত্তার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে নিরস্ত্রীকরণের বিষয়টি নিশ্চিত করেছে হামাসের এক শীর্ষ নেতা। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দেবে তারা। এদিকে হামাসের নিরস্ত্রীকরণ বাস্তবায়ন ও গাজা থেকে ইসরায়েলি সেনার প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদনও প্রকাশ করেছে বিবিসি। তবে সেনা প্রত্যাহার অথবা হামলা থামানোর বিষয়ে এখনো কিছুই বলেনি ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 73,000-এরও বেশি ফিলিস্তিনি। 2025 সালে হামাসের সাথে যুদ্ধবিরতি হলেও পুরোপুরি বন্ধ হয়নি সহিংসতা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।